পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয় আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, অর্থাৎ 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পর এবং তার পরবর্তীকালে 1757 খ্রিস্টাব্দে ভারত তথা বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপনিবেশ স্থাপন এবং আধিপত্য কায়েমের মধ্য দিয়ে যে ঘটনা প্রবাহিত হয়েছিল, সেই বিষয়বস্তু নিয়েই এই অধ্যায়ে আলোচিত হয়েছে। এই 1707 থেকে 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধ, এই দুটো ঘটনার মধ্যে ব্যবধান বা সময়ের পার্থক্য ছিল মাত্র 50 বছরের। কিন্তু আদতে এই 50 বছরে ভারতীয় উপমহাদেশের যে রাজনৈতিক ইতিহাস তা কিন্তু অনেকটাই বদলে গিয়েছিল। মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পর থেকে খুব দ্রুতই মুঘল সাম্রাজ্যের শক্তিও নষ্ট হতে শুরু করেছিল, যার ফলস্বরূপ মুঘলদের পক্ষে কিন্তু তাদের সেই সাম্রাজ্যকে ধরে রাখা আর সম্ভব হয়নি। অনেক ক্ষেত্রেই মুঘলদের এই অবনতিকে বিভিন্ন সম্রাটের ব্যক্তিগত দক্ষতা এবং ব্যর্থতা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে। তাতে যদিও খুব একটা সাম্রাজ্য তথা শাসন ব্যবস্থা শুধু ব্যক্তি সম্রাটের দক্ষতা যোগ্যতার উপর যে নির্ভর করে না, সে কথা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বোঝা যায়। মুঘল সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট শাহজাহানের সময় থেকেই মুঘল সাম্রাজ্যের শাসন কাঠামোয় ছোট বড় বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছিল। সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে, বিশেষত শেষ দিকে, মুঘল সাম্রাজ্যের সেই সমস্ত কাঠামোগত যে দুর্বলতা, সেগুলো স্পষ্ট হয়ে গিয়েছিল। ঔরঙ্গজেবের পরবর্তীকালের সম্রাটরা সেই দুর্বলতাগুলোকে আর কাটিয়ে উঠতে পারেননি, বরং তাদের বিভিন্ন ধরনের অযোগ্যতার ফলেই সেই দুর্বলতাগুলো আরও বেশি পরিমাণে মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই মুঘলদের সামরিক ব্যবস্থার অবনতি তেমনই একটা দুর্বলতা ছিল। বিশেষ কোনো সামরিক সংস্কার অষ্টাদশ শতকের মুঘল সম্রাটরা করেননি, যার ফলস্বরূপ সাম্রাজ্যের ভিতরে বিদ্রোহ আর বাইরের আক্রমণ এবং দুর্বল সামরিক ব্যবস্থা, এই সমস্ত কিছুর মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল। এর সঙ্গেই শিবাজি এবং মারাঠাদের আক্রমণ মুঘল শাসনকে আরও ব্যতিব্যস্ত করে তুলেছিল। আবার অপরদিকে নাদির শাহের নেতৃত্বে পার্সিকদের আক্রমণ ঘটেছিল 1738 থেকে 39 খ্রিস্টাব্দে এবং আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগানরা আক্রমণ করেছিল 1756-57 খ্রিস্টাব্দে, যার ফলে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। এর সঙ্গে ছিল জায়গিরদারি এবং মনসবদারি ব্যবস্থার সংকট। এই সমস্ত কিছু মুঘলদের শাসন কাঠামোকে আরও বিপর্যস্ত করে তুলেছিল। বিশেষ করে ভূমি রাজস্বের হিসেবের মধ্যে বিভিন্ন ধরনের গোলমিল লক্ষ্য করা গিয়েছিল, যার নেতিবাচক প্রভাব সাম্রাজ্যের অর্থনীতির মধ্যেও পড়েছিল। এছাড়া ভালো জায়গির পাওয়ার জন্য দলাদলি মুঘল দরবারের অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব বা বিবাদের পরিস্থিতি সৃষ্টি করেছিল। দুর্বল সম্রাটরা এক একটি অভিজাত পক্ষকে নিজের দলে টানার চেষ্টা করতেন, যার ফলে সব মিলিয়ে সম্রাট এবং অভিজাতরা সুষ্ঠু শাসন ব্যবস্থার বদলে ব্যক্তিগত লাভ ক্ষতির প্রতি বেশি মনোযোগী হয়ে পড়েছিলেন। এছাড়াও সাম্রাজ্যের যে আয় ব্যয়, তার গলমিল বাস্তবে কৃষি ব্যবস্থার ওপর এক ভয়ঙ্কর চাপের সৃষ্টি করেছিল। সেই চাপের বিরুদ্ধেই
একাধিক কৃষক বিদ্রোহ দেখা দিয়েছিল। আর এইসবের ফলে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় বিশাল মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছিল। এই মুঘল শাসন কাঠামোর দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলি এক একটি অঞ্চলে সর্বেসর্বা হয়ে উঠেছিল। তবে ওই শক্তিগুলি সরাসরি মুঘল কর্তৃত্বকে অস্বীকার করে উঠতে পারেনি, বরং মৌখিকভাবে সেই মুঘল কর্তৃত্বের বৈধতাকে সকল আঞ্চলিক শক্তি মেনে চলত এবং নিজেদের সেই শাসনকে মান্যতা দেওয়ার জন্য সেই সমস্ত আঞ্চলিক শাসকেরা মুঘল সম্রাটদের কাছে অনুমোদন চাইত। এমনকি অনেক আঞ্চলিক রাজ্যই নিজেদের প্রশাসনকে মুঘল প্রশাসনের মতোই গড়ে তুলেছিল। আর বাস্তবে অষ্টাদশ শতকের বিভিন্ন আঞ্চলিক শক্তির এই উত্থান এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়ে উঠেছিল। এই রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে পড়েছিল, আর যার ফলে মুঘল শাসন ব্যবস্থা দুর্বল হলেও মুঘল রাষ্ট্র কাঠামো কিন্তু তখন ভেঙে পড়েনি, বরং আঞ্চলিক শক্তিগুলোর মধ্য দিয়েই সেই মুঘল রাষ্ট্রের কাঠামো এবং শাসন ব্যবস্থা টিকে ছিল। এই আঞ্চলিক শক্তিগুলি ছিল বিভিন্ন রকমের। তার কোনোটা প্রতিষ্ঠা করেছিল বিভিন্ন অঞ্চলে কর্মরত আঞ্চলিক প্রশাসকেরা, পাশাপাশি এমন কিছু রাজ্য স্বতন্ত্র হয়ে উঠেছিল যারা হয়তো আগে সেই সমস্ত মুঘল রাষ্ট্রের অধীন কিছু স্বশাসিত ছিল। এই আঞ্চলিক শক্তিগুলির মধ্যে তিনটি শক্তি ছিল প্রধান। এই তিনটি আঞ্চলিক শক্তি হলো বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। এই তিনটি আঞ্চলিক শক্তির প্রধান ছিলেন তিনজন মুঘল প্রাদেশিক প্রশাসক। তারা কখনো আনুষ্ঠানিকভাবে এই মুঘল কেন্দ্রীয় প্রশাসনের বিরোধিতা করেননি, যদিও তারা নিজেদের অঞ্চলে তাদের প্রশাসনিক ক্ষমতাকে প্রায় চূড়ান্ত করে রেখেছিল। এর সঙ্গে বাংলায় কিভাবে এর প্রভাব পড়তে শুরু করলো সে কথা বলতে গেলে বলা যায়, মুঘল সম্রাট ঔরঙ্গজেব সুবা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য বাংলার দেওয়ান হিসেবে মুর্শিদ কুলি খানকে পাঠিয়েছিলেন। সম্রাট বাহাদুর শাহর আমলেও এই মুর্শিদ কুলি খান বাংলার দেওয়ান পদে বহাল ছিলেন। আর বাংলার দেওয়ান পদে মুর্শিদ কুলি খানের নিয়োগ পাকাপাকি করে দিয়েছিলেন সম্রাট ফারুক সিয়ার। 1717 খ্রিস্টাব্দে এই মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয়েছিল, যার ফলে দেওয়ান এবং নাজিমের যৌথ দায়িত্ব পাওয়ার জন্য সুবা বাংলার মধ্যে মুর্শিদ কুলি খানের ক্ষমতা চূড়ান্ত হয়ে পড়েছিল, আর যার ফলস্বরূপ আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটেছিল এই মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। এই মুর্শিদ কুলির আমলে বাংলায় একদল ক্ষমতাবান জমিদার শ্রেণী তৈরি হয়েছিল। তারা নাজিমকে নিয়মিত রাজস্ব দেওয়ার বদলে নিজেদের অঞ্চলে ক্ষমতা ভোগ করতেন। এই মুর্শিদ কুলি খানের সময়েই বাংলার রাজনৈতিক পরিস্থিতি ব্যবসা বাণিজ্যের পক্ষে অনুকূল হয়ে উঠেছিল। স্থল এবং সমুদ্রপথে নানা দ্রব্য সুবা বাংলা থেকে রপ্তানি করা হতো। হিন্দু, মুসলমান এবং আর্মেনীয় বণিকরাই ওই সমস্ত ব্যবসাগুলোয় প্রভাবশালী ছিলেন। হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ এবং আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ ছিলেন এই সমস্ত ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। এইসব ধনী ব্যবসায়ী এবং মহাজনদের হাতে অর্থনৈতিক ক্ষমতার পাশাপাশি রাজনৈতিক ক্ষমতাও ছিল। শাসকেরা এদের সহায়তার উপরেই নির্ভর করতেন। আর এই প্রসঙ্গে বিখ্যাত মুর্শিদাবাদের মূলধন বিনিয়োগকারী জগৎ শেঠের নাম করা যায়। সুবা বাংলার কোষাগার এবং টাকশালগুলোই এই জগৎ শেঠের পরোক্ষ নিয়ন্ত্রণেই চালনা করা হতো। মুর্শিদ কুলি খানকে ঔরঙ্গজেব দেওয়ান পদে পাঠানোর পর তাকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠির মাধ্যমে বলা যায় সম্রাট ঔরঙ্গজেব তার মুন্সি ইনায়েত উল্লাহকে দিয়ে চিঠি লিখিয়ে বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খানকে পাঠিয়ে দিয়েছিলেন। সেই সমস্ত চিঠিগুলো থেকেই বাংলার দেওয়ানের প্রতি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মনোভাব বোঝা গিয়েছিল। এই চিঠিগুলি ফার্সি ভাষায় লেখা হয়েছিল।
এই চিঠিগুলির থেকে ঔরঙ্গজেবের শেষ কয়েক বছরের রাজত্বকালের মুঘল সাম্রাজ্যের যে টাকার অভাব এবং সুবা বাংলা থেকে পাঠানো রাজস্বের যে গুরুত্ব কতটা ছিল তা স্পষ্টভাবেই বোঝা যায়। আর এই সমস্ত বিষয়বস্তুগুলি ফার্সি থেকে বাংলায় অনুবাদ করেছিলেন বিখ্যাত ঐতিহাসিক যদুনাথ সরকার। তার লেখা মুর্শিদ কুলি খাঁর অভ্যুদয় প্রবন্ধ গ্রন্থ থেকে এই মুর্শিদ কুলি খানকে ঔরঙ্গজেবের লেখা চিঠির উদ্ধৃতিগুলি পাঠ্য বিষয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। জগৎ শেঠ সম্বন্ধে বলতে গেলে বলা যায়, মুর্শিদাবাদের রাজনীতি এবং অর্থনীতির ওপর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বণিকদের বেশ প্রভাব ছিল, তাই এদের বলা হতো বণিক রাজা। এই বণিক রাজাদের মধ্যে প্রবীণ ছিলেন উমিচাঁদ, খোয়া ওয়াজিদ এবং জগৎ শেঠ। মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলার বিরোধী উদ্যোগে জগৎ শেঠের এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1652 খ্রিস্টাব্দে রাজস্থান থেকে হীরাপদ শাহ পাটনায় চলে গিয়েছিলেন। তার বড় ছেলে মানিকচাঁদ ঢাকায় মহাজনী কারবার শুরু করেছিলেন। এই মুর্শিদ কুলি খানের সঙ্গে মানিকচাঁদের সম্পর্ক বেশ ভালো ছিল। সেই সূত্রেই মানিকচাঁদ ঢাকা ছেড়ে মুর্শিদাবাদে ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন। এই মানিকচাঁদের পর তার ভাগ্নে ফতেহ চাঁদ ব্যবসা বাণিজ্যের হাল হকিকত দেখাশোনা করতেন। এই ফতেহ চাঁদ মুঘল সম্রাটের থেকে জগতের শেঠ বা জগৎ শেঠ উপাধি পেয়েছিলেন, আর সেই উপাধি বংশানুক্রমিকভাবেই চলতে শুরু করেছিল। অর্থাৎ বলা যায় জগৎ শেঠ কিন্তু কোনো একজনের নাম ছিল না, এটা নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি ছিল। নিজেদের মুদ্রা তৈরি, মহাজনী ব্যবসা বাণিজ্য প্রভৃতির মধ্য দিয়ে জগৎ শেঠের অর্থনৈতিক ক্ষমতা ছিল প্রচুর। এক ধরনের ব্যাংক ব্যবস্থা এই জগৎ শেঠের হাত ধরেই গড়ে উঠেছিল। অর্থাৎ বলা যায় এই বাংলায় অর্থনীতির ওপর জগৎ শেঠের মতো ব্যক্তিদের নিয়ন্ত্রণ ছিল যথেষ্ট। পাশাপাশি মুর্শিদাবাদে বাংলার নবাবদের দরবারেও তাদের প্রভাব ছিল, যার ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও সিরাজউদ্দৌলার বিরোধী উদ্যোগে জগৎ শেঠদের নিজের দলে টানার চেষ্টা করেছিল। আর এই সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি মীর জাফর নিজেও জগৎ শেঠদের পছন্দের ব্যক্তি ছিলেন, যার ফলস্বরূপ পলাশির যুদ্ধের পর জগৎ শেঠদের সম্মতিতে ব্রিটিশ কোম্পানি মীর জাফরকেই নবাব নির্বাচিত করেছিল। অবশ্য 1727 খ্রিস্টাব্দে যখন মুর্শিদ কুলি খান মারা গিয়েছিলেন, তখনও কিন্তু মুঘল সম্রাটদের সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্ক ভালোই ছিল। মুর্শিদ কুলি খানের উত্তরাধিকারীদের মধ্যে ক্ষমতা নিয়ে নানা রকমের গোলযোগ তৈরি হয়েছিল, আর সেই পরিস্থিতিতেই জগৎ শেঠ এবং কয়েকজন ক্ষমতাবান জমিদারদের মদতে সেনাপতি আলীবর্দী খান সুবা বাংলার ক্ষমতা দখল করেছিলেন। যদিও বাস্তবে আলীবর্দী খানের শাসনকালে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার বেরিয়ে গিয়েছিল, শাসনতান্ত্রিক কোনো খবরই দিল্লির মুঘল সম্রাটদের জানানো হতো না। এছাড়া নিয়মিত রাজস্ব পাঠানোর ব্যবস্থাও বন্ধ হয়ে গিয়েছিল। যদিও এই মুঘল কর্তৃত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছিল, তবুও বাংলা, বিহার এবং উড়িষ্যায় আলীবর্দী খান কার্যত একটি স্বশাসিত প্রশাসন চালাতেন। 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খান মারা গেলে তার দৌহিত্র সিরাজউদ্দৌলা বাংলার নতুন নবাব নির্বাচিত হন। কিন্তু দ্রুতই দরবারের মধ্যে বিভিন্ন গোষ্ঠী এবং ব্রিটিশ কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার সংঘাতের সৃষ্টি হয়, যার পরিণতিতে বাংলার শাসন ব্যবস্থায় ব্রিটিশ কোম্পানির একাধিপত্য তৈরি হয়। আজকে আমি তোমাদের এই আঞ্চলিক শক্তির উত্থান অধ্যায় থেকে এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায় থেকে বাকি বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।